প্রিয় স্টুডেন্টস, সকলে কেমন আছো? নিশ্চয়ই সকলে খুব ভালো আছো। আজকে আমি লেখক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা তোমাদের আইএসসি বোর্ডের পাঠ্য বীর্য শুল্কা নামক ছোট গল্পটি আলোচনা করব। এই ছোট গল্প আলোচনার আগে আমাদের লেখক শরদিন্দু বন্দ্যোপাধ্যায় সম্পর্কে দু এক কথা জেনে নেওয়া দরকার। লেখক শরদিন্দু বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যের একজন জনপ্রিয় সাহিত্যিক। তিনি 1899 সালে উত্তরপ্রদেশের জৌনপুরে জন্মগ্রহণ করেছিলেন। তিনি অসংখ্য উপন্যাস লিখেছিলেন, তার মধ্যে দুটো বিখ্যাত উপন্যাস হল তুঙ্গভদ্রার তীরে এবং গৌরমল্লার। তিনি এই উপন্যাস লেখার জন্য অনেক পুরস্কারও পেয়েছিলেন, যেমন রবীন্দ্র পুরস্কার, শরৎ স্মৃতি পুরস্কার ইত্যাদি। তার লেখা বিভিন্ন গল্পের মধ্যে উপন্যাসের লেখা তার লেখা উপন্যাসগুলো ছায়াছবি আকারে পরবর্তীকালে অনেক পরিচালকরাই পরিচালনা করেছিলেন। হ্যাঁ, যেমন তার মধ্যে দুটো বিখ্যাত হলো ঝিন্দের বন্দি এবং দাদার কীর্তি। এই দুটো আমরা সিনেমা আকারে তার লেখা দুটো উপন্যাস যেটা আমরা সিনেমা আকারে দেখতে পাই। তার সৃষ্ট বিখ্যাত গোয়েন্দা চরিত্র হলো তোমার ব্যোমকেশ বক্সী, এবং এই চরিত্র গোয়েন্দা চরিত্র আর কি পাঠকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। এরপরে আমরা দেখছি যে তার 1970 সালে জীবনাবসান ঘটেছিল। এই হলো লেখক সম্পর্কে দু এক কথা। এরপরে চলে যাই আমরা গল্পের মধ্যে। আর বীর্য শুল্কা এটা হচ্ছে একটা সংস্কৃত শব্দ, এবং এর অর্থ হচ্ছে যে বীরত্বের বিনিময় লাভ করা বা বীরত্বের বিনিময় কিনে নেওয়া। এই বীর্য শুল্কা কথাটির অর্থ। তাহলে চলো আমরা দেখে নিই এই গল্পের মধ্যে। এই গল্পে দেখা যায় যে একজন শখ রাজকুমারীর কথা, এবং তার নাম হলো সুমিত্রা, যে বীর্য শুল্কার মাধ্যমে তার স্বামীকে নির্বাচন করতে চেয়েছিল। এবং বীর্য শুল্কা মানে হচ্ছে বীরত্ব, তারপরে সাহসিকতা, পরাক্রম, বুদ্ধি ইত্যাদির পরীক্ষা নিতে চেয়েছিল। এই পরীক্ষা নিয়েও ছিল, এবং সেই পরীক্ষার মাধ্যমে সে তার স্বামীকে নির্বাচন করেছিল। রাজকুমারী সুমিত্রার আর কিছুতেই বর পছন্দ হয় না। দেশ দেশান্তর থেকে রাজারা লিপি পাঠান রাজকন্যার পানি প্রার্থনা জানিয়ে, কিন্তু লিপি গ্রাহ্য হয় না। রাজদূত নিরাশ হয়ে ফিরে যায়। তাহলে পানি প্রার্থনা মানে হচ্ছে বিবাহের জন্য প্রার্থনা করা। এখানে আমরা দেখছি যে রাজকুমারীর নাম হলো সুমিত্রা, যার কোনো পাত্রই পছন্দ হচ্ছে না। অনেক দূর দূর থেকে আসছে তার সম্বন্ধ বা পানি প্রার্থনা করে অনেক লিপি আসছে, চিঠি আসছে, তো সেইগুলো তিনি গ্রাহ্য করছেন না। আর রাজদূত মানে রাজার দূত, যে ওই চিঠিগুলো নিয়ে আসছে, তারা সকলেই হতাশ হয়ে ফিরে চলে যাচ্ছে। সুন্দরকান্তি রাজপুত্রেরা আসেন রাজকন্যার প্রাসাদের সম্মুখে ঘোড়ায় চড়ে ঘোরাঘুরি করেন। তাদের কোমরে রত্নখচিত অসি ঝলমল করে, কিরীটের হীরা সূর্য কিরণে ঝকমক করে, কিন্তু কুমারী সুমিত্রার মন টলে না। তিনি সখীদের ডেকে বাতায়ন থেকে আঙুল দেখিয়ে বলেন, সখী দেখ দেখ, কতগুলো মোমের পুতুল ঘোড়ায় চড়ে ঘুরে বেড়াচ্ছে, সূর্যের তাপে গলে যাচ্ছে না কেন, এই আশ্চর্য। এই বলে কোকিল কণ্ঠে হেসে ওঠেন। রাজপুত্রেরা তার হাসি কথা শুনতে পান, তাদের মুখ রাঙা হয়ে ওঠে। তাহলে সুন্দর কান্তি মানে হচ্ছে সুন্দর চেহারার রাজপুত্রেরা। তারা সকলে কি করছে না, রাজপুত্রেরা আসছে এবং রাজকন্যার প্রাসাদের সামনে তারা ঘোরাঘুরি করছে। তাদের কোমরে রত্নখচিত অসি, অসি মানে তরবারি, তাদের কোমরে তরবারি রয়েছে যেটা ঝলমল করছে।
কিরিটের হীরা মানে হচ্ছে মুকুটের, তাদের মুকুট এবং সেই মুকুটে যে হিরে লাগানো আছে তাকে বলছে কিরিটের হীরা। সেটা সূর্য কিরণে ঝলমল করছে। কিন্তু এইসব দেখেও রাজকন্যার কিন্তু মন গলছে না। তিনি বলছেন সখীদের ডেকে যে মনে হচ্ছে যেন কতগুলো মোমের পুতুল ঘোরাঘুরি করছে, সূর্যের কিরণে তারা কেন গলে যাচ্ছে না তাই তিনি ভাবছেন। বলে কোকিল কণ্ঠে মানে তার গলার স্বর কোকিলের মতো মানে মধুর, তার সেই কোকিল কণ্ঠে তিনি হেসে ওঠেন এবং রাজপুত্রদের মুখ লজ্জায় রাঙা হয়ে যায়। সেই সব কথাগুলো রাজপুত্ররা মানে তারা শুনতে পায় এই সমস্ত কথাগুলো, কারণ বাতায়ন থেকে মানে জানলা দিয়ে তিনি এই কথাগুলো বলছেন সখীদের, রাজকুমারী সখীদের এই কথাগুলো বলছেন, যেটা ওই নিচে ঘোরাঘুরি করছে যে রাজপুত্ররা, তারা শুনতে পেয়ে লজ্জায় মুখ তাদের লাল হয়ে যায়। আর্যাবর্তময় দক্ষিণে অবন্তী রাজ্য থেকে পূর্বে কাশী কোশল পর্যন্ত রাষ্ট্র হয়ে গেছে যে তক্ষশিলার শক রাজকুমারী যেমন অপরূপ সুন্দরী তেমনি গর্বিতা। আর্যাবর্ত মানে হচ্ছে ভারতবর্ষে আর্যরা এসে যে সমস্ত স্থানে বসতি স্থাপন করেছিল তাকেই বলছে আর্যাবর্ত। সেই আর্যাবর্তের চারিদিকে সকলেই জেনে গেছে যে শক রাজকুমারী, শক হচ্ছে এক যাযাবর সম্প্রদায় এবং যারা পরবর্তীকালে ভারতবর্ষে এসে স্থায়ীভাবে বসতি স্থাপন করেছিল। তো এই শক রাজকুমারীর তারা মানে সকলেই জেনে গেছে কোথা থেকে না, অবন্তী রাজ্য থেকে, দক্ষিণে অবন্তী রাজ্য আর পূর্বে কাশী কোশল, মানে এইগুলো হচ্ছে তোমরা ইতিহাসে জেনে থাকবে, এই সমস্ত রাজ্যের নাম তোমরা পড়ে থাকবে। তো সব জায়গায় জেনে গেছে যে শক রাজকুমারী যেমন সুন্দরী তেমনি গর্বিতা, মানে তেমনি হলো সে অহংকারী সে তেমনি। তার রূপ লাবণ্য দেখে যারা তাকে বিয়ে করতে আসেন তার দর্পের কাছে পরাভূত হয়ে তারা ফিরে যান। আর্যাবর্তের কোন রাজা বা রাজপুত্রকে তার মনে ধরে না, মানে তার রূপ লাবণ্যের কথা শুনে অনেক রাজা রাজপুত্ররাই আসেন তাকে বিবাহ করবার জন্য, কিন্তু সকলেই হতাশ হয়ে ফিরে যাচ্ছে, কেননা তার দর্পের কাছে, তার অহংকারের কাছে, তার গর্বের কাছে সকলেই পরাজিত হয়ে যায়। দিয়ে আবার তারা মানে কোন আর্যাবর্তের কোন রাজা বা রাজপুত্রকেই সুমিত্রার মনে ধরে না। সুমিত্রার বাবা রুদ্র প্রতাপ তক্ষশিলার রাজা, রুদ্রের মতনই তার প্রতাপ, অর্থাৎ সুমিত্রার বাবার নাম হলো রুদ্রপ্রতাপ এবং তিনি হলেন তক্ষশিলা অঞ্চলের রাজা। প্রচন্ড হলো তার প্রতাপ। তিনি শক বংশীয়, ওই শক রাজ্য আমি বললাম যারা যাযাবর জাতি, শক বংশের অনেক ক্ষত্রক মানে হচ্ছে ক্ষত্রিয়, রাজাদের ক্ষত্রিয় বংশ তখন ভারতবর্ষের উত্তর পশ্চিম অঞ্চলে রাজত্ব করেছিলেন। বহুকাল আর্যাবর্তে থাকার ফলে তারা অনেকটা আর্য ভাবাপন্ন হয়ে পড়েছিলেন, কিন্তু শক রক্তের প্রভাব সম্পূর্ণ মুছে যায়নি। শক নারীরা তখনও তলোয়ার নিয়ে দ্বন্দ্বযুদ্ধ করতে ভালোবাসত, অশ্ব চালনায় পুরুষের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করত। রাজকুমারী সুমিত্রা ছিলেন সেই জাতির মেয়ে, যেমন রূপসী তেমনই তেজস্বী। তাহলে আমরা দেখছি যে তারা ভারতবর্ষে বসতি স্থাপন করেছিল বটে, কিন্তু তারা তো একসময় শক ছিল, যাযাবর জাতির লোক ছিল, তো সেই তাদের রক্তের মধ্যে সেই যে শকদের একটা মানে প্রভাব, সেই প্রভাব কিন্তু মুছে যায়নি। তখনকার দিনে নারী হয়েও তারা কিন্তু পুরুষদের মতো অশ্ব চালনা করত, পুরুষদের মতো অশ্ব চালনা করত এবং যুদ্ধবিদ্যায় পারদর্শী ছিল, পুরুষের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করত। সেই রকমই সুমিত্রা ছিলেন যেমনই রূপসী তেমনই হলেন তেজস্বিনী। মানে আর্যদের মতো মনের ভাব, তারা এখানে ভারতবর্ষে থাকতে থাকতে আর্যদের মতো মনের ভাব হয়ে পড়েছিল, কিন্তু শকদের রক্তের প্রভাবও তাদের মধ্যে ছিল। রাজা রুদ্রপ্রতাপ যখন দেখলেন যে কোনো বরই মেয়ের পছন্দ হয় না, তখন তিনি মেয়েকে কাছে ডেকে জিজ্ঞাসা করলেন, তোর 18 বছর হলো,
তুই কি বিয়ে করবি না? স্বয়ংবর সভা ডাকবো। তাহলে রাজা যখন দেখছে যে মেয়ের কোনো বর পছন্দ হচ্ছে না, তখন তিনি বলছেন যে তুই কি বিয়ে করবি না? আমি কি স্বয়ংবর সভার আয়োজন করব? 18 বছর তো তোর বয়স হলো। তা স্বয়ংবর সভা তখনকার দিনে জানো যে রাজকন্যার বাড়িতেই অনুষ্ঠান করা হতো, যেখানে অনেক রাজা রাজপুত্ররা বিভিন্ন দেশ থেকে আসতো এবং সেখানে রাজকুমারীর যাকে পছন্দ হতো তাকেই তার গলায় মালা দিত। সুমিত্রা মাথা নেড়ে বললেন, না, স্বয়ংবর সভার মতো কেবল রাজা স্বয়ংবর সভায় তো কেবল রাজা রাজপুত্রেরা আসবে। তাদের আমি দেখেছি, তারা সব ননির পুতুল। তাদের কারুর গলায় আমি মালা দিতে পারবো না। আমি প্রতিজ্ঞা করেছি, বীর্যশুল্কায় যে আমাকে কিনে নিতে পারবে তাকেই আমি বিয়ে করব, তা সে শূদ্রই হোক আর চণ্ডালী হোক। হ্যাঁ, তাহলে রাজকুমারী মাথা নেড়ে বলছে, না, আমি তো স্বয়ংবরের প্রয়োজন নেই, আমি তো রাজা রাজপুত্রদের আগেই দেখেইছি, সুতরাং তাদের আমার ননির পুতুল বলে মনে হয়। সুতরাং আমি বীর্যশুল্কা অর্থাৎ শৌর্য বীর্যের রানী, তো এই রাজকুমারী তো নিজেই শৌর্য বীর্যের প্রতীক, তো সেই হিসেবে সে চায় বীর্যশুল্কায় তার পতিকে নির্বাচন করতে, অর্থাৎ মানে বীরত্বের বিনিময় যে তাকে কিনে নিতে পারবে, শুধু বীরত্ব না, তার বুদ্ধিমত্তা, তার সাহসিকতা, সবকিছুর মাধ্যমে যে রাজকুমারী মানে যে জয়লাভ করবে সেই রাজকুমারীকে লাভ করতে পারবে। বীরত্বের বিনিময়ে সে কিনে নেবে আর কি। সে শূদ্রই হোক, চণ্ডালী হোক, যেই হোক না কেন। শুনে রুদ্রপ্রতাপ খুশি হলেন। সেকালে শূদ্রকে কেউ এত ঘৃণা করত না। অনেক শূদ্র রাজা বাহুবলে সিংহাসন অধিকার করেছিলেন। রুদ্রপ্রতাপ হেসে বললেন, আমিও তাই চাই, কিন্তু তা হবে কি করে? তা সেই কথাতে রাজা নিজেও খুশি হলেন এবং বললেন যে আমিও সেইটাই চাই আর কি। কারণ তখনকার দিনে অনেক শূদ্র রাজা যারা ওই বর্ণাশ্রম প্রথার মধ্যে, তোমরা জানো যে বর্ণাশ্রমে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্রকে একদম মানে নিচু বর্ণাশ্রমে নিচু জাত বলে মনে করা হতো তখনকার দিনে। এবং কিন্তু তাহলেও অনেক শূদ্র রাজারাও কিন্তু অনেক রাজকুমারীকে বিয়ে করেছিল এই প্রথা, এই বীর্যশুল্কার মাধ্যমে। তো রাজা বলছেন, হ্যাঁ, আমিও সেটাই চাই। কুমারী বললেন, আমার প্রতিজ্ঞা যে পুরুষ তিনটি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন আমি তাকেই বরমাল্য দেব। আপনি রাজ্যে এ কথা ঘোষণা করে দিন। তা বলছে যে রাজা জিজ্ঞেস করছে যে কিভাবে এই মানে বীর্যশুল্কা হবে। তো সেক্ষেত্রে সুমিত্রা বলছে, রাজকুমারী বলছে যে আমার 3টে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে তাকে আমি বর হিসেবে নির্বাচন করব। বেশ, কি কি বিষয় পরীক্ষা হবে? বাহুবল, হৃদয় বল আর বুদ্ধি বলের পরীক্ষা হবে, অর্থাৎ বীরত্ব, সাহস এবং বুদ্ধির পরীক্ষা হবে। আমি নিজে পরীক্ষা করব। রাজা মেয়ের পিঠে হাত দিয়ে আদর করে বললেন, সুমিত্রা, তুই শখ দুহিতার উপযুক্ত কথা বলেছিস। আজই আমি দেশ বিদেশের ঢেড়া দিয়ে দিচ্ছি। তাহলে বলছে যে সুমিত্রা, তুই একজন শখ দুহিতা, অর্থাৎ তুই একজন মানে শখের মেয়ের হিসেবে উপযুক্ত কথা বলেছিস। আমি আজই চারিদিকে ঘোষণা করে দিচ্ছি। ঢেড়া পেটানো মানে ঘোষণা করে দেওয়া। রাজ্যে রাজ্যে আবার ঘোষণা হয়ে গেল। আবার অনেক রাজা, রাজপুত্র, সেনাপতি, অমাত্য এলেন, কিন্তু সকলেই ব্যর্থ মনোরথ হয়ে ফিরে যেতে হলো। সকলকেই ব্যর্থ মনোরথ হয়ে ফিরে যেতে হলো। কেউ বাহুবলের পরীক্ষায় উত্তীর্ণ হলেন কিন্তু বুদ্ধিবলে উত্তীর্ণ হতে পারলেন না। আবার কেউ বা বুদ্ধিবলে উত্তীর্ণ হলেন কিন্তু হৃদয় বলে অর্থাৎ সাহসিকতায় বিফল হলেন। সকলেই অধঃপতনে ফিরে গেলেন, রাজকুমারীকে লাভ করতে পারলেন না। তাহলে এই চারিদিকে ঘোষণা করে দেওয়া হলো এই রাজকুমারীর সিদ্ধান্তের কথা, কিন্তু অনেকেই এলো, কিন্তু সকলেই কিছু না কিছু ভাবে পরাজিত হয়ে, কেউ বুদ্ধিবলে বা কেউ বাহুবলে রাজকুমারীর পরীক্ষাতে পরাজিত হয়ে
ফিরে গেল। এমনি ভাবে কিছুদিন কেটে গেল। একদিন সকালবেলায় মন্তগৃহের দ্বিতলে রাজা রুদ্রপ্রতাপের সভা বসেছে, অর্থাৎ দ্বিতলে মানে দোতলায়, দোতলায় সভা বসেছে। চারিদিকে পাত্র মিত্র সেনাপতি শ্রেষ্ঠী সামন্ত রয়েছেন। রাজা স্বয়ং সিংহাসনে আসীন, রাজা সিংহাসনে বসে আছে, চারিদিকে পাত্র মিত্র রয়েছে। রাজার ডান পাশে মর্মর পদ্মাসনে কুমারী সুমিত্রা। সভা যেন তার রূপের ছটায় আলোকিত হয়ে গেছে। তার গর্বিত গ্রীবাভঙ্গি আর তীক্ষ্ণ কটাক্ষে সবার বড় বড় বীরের পৌরুষও যেন সংকুচিত হয়ে পড়েছে। তো তার রাজা সিংহাসনে বসে আছেন এবং রাজার ডান দিকে মর্মর পদ্মাসনে অর্থাৎ পদ্মের আসনে বসে আছে সুমিত্রা। এবং কিরকম না, তার রূপেতে যেন একেবারে চারিদিক সভা ঝলমল করে যাচ্ছে, ঝলমল করে আলোকিত হয়ে উঠছে। এবং তার গর্বিত গ্রীবা ভঙ্গি মানে একটা অহংকারী তার ভঙ্গি, ঘাড় উঁচু করে রয়েছে, মানে তার মানে তিনি যে সব দিক দিয়ে রূপে গুণে সব দিক দিয়ে শ্রেষ্ঠ সেটা তার মানে তার গর্বিত গ্রীবাভঙ্গি থেকেই প্রকাশিত হচ্ছে। এবং তীক্ষ্ণ কটাক্ষ মানে চাউনি, তার তীক্ষ্ণ চাউনি, চোখের দৃষ্টি, এবং সেই দেখে সকলেই যেন বিরোধ মানে সবার সব বড় বড় বীরের পৌরুষ যেন সংকুচিত হয়ে যাচ্ছে। বড় বড় বীররা আসছেন কিন্তু তারা যেন সংকুচিত হয়ে পরাজিত হয়ে চলে যাচ্ছে। সভার তরুণের কাছে প্রতিহার ভূমিতে হঠাৎ একটা গোলমাল শুনতে পেয়ে রাজা জিজ্ঞাসা করলেন, কিসের গন্ডগোল? মকরকেতু, দেখো তো। তো সভার তরুণের কাছে মানে দরজার কাছে একটা গোলমাল শোনা গেল। রাজা জিজ্ঞাসা করছেন যে কিসের গোলমাল চলছে? মকরকেতু, তুমি একবার দেখো তো যে কিসের গন্ডগোল হচ্ছে। মকরকেতু রাজ্যের একজন সেনানী মানে হচ্ছে একজন সেনাপতি। তিনি যুবা পুরুষ, অর্থাৎ তিনি যুবক, বিশাল তার দেহ, তার চেহারা দেখেই শত্রু ভয় আদমরা হয়ে যায়। তিনি সভাগৃহে গিয়ে দেখলেন একজন দিন বেশ যুবক জোর করে সভায় প্রবেশ করতে চায়, কিন্তু 4-5 জন প্রতিহারী তাকে আটকে রাখবার চেষ্টা করছে। যুবক নিরস্ত্র, কিন্তু এমন ভয়ঙ্কর ভাবে সে হস্তপদ সঞ্চালন করছে যে বর্মাবৃত শূলধারী প্রতিহারীরা তার সঙ্গে এঁটে উঠতে পারছে না। কিন্তু 5 জনের সঙ্গে একজনের যুদ্ধ কতক্ষণ সম্ভব? অবশেষে দ্বাররক্ষীরা তাকে মাটিতে ফেলে তার হাত বেঁধে ফেললেন। তাহলে আমরা আগে থেকে একটু দেখি যে রাজা রাজসভায় বসে আছে এবং সুমিত্রার যে বীরত্ব, যার মানে তার যে ভঙ্গি আর কি, অহংকারী ভঙ্গি, তাতে অনেক সভায় যে পাত্রমিত্র রয়েছে তাদের মানে তাদের পৌরুষও যেন তার মানে সুমিত্রার কাছে সংকুচিত হয়ে যাচ্ছে। তো যাই হোক, এরপরে তরুণে একটা গন্ডগোলের শব্দ পেল। রাজা মকরকেতুকে বলল এবং যে দেখে এসো যে দরজায় কিসের গন্ডগোল হচ্ছে। এবং মকরকেতু একজন যুবক, তার বিশাল এক চেহারা, এবং শত্রুরা তাকে দেখেই ভয় পেয়ে যায়। এবং সে গিয়ে দেখলো যে একজন দিন বেশ যুবক, দিন বেশ মানে খুব গরিব দরিদ্র এক যুবক, সে ওই রকম দরজার কাছে রয়েছে। এবং প্রতিহারীরা কিরকম না, বর্মাবৃত শূলধারী প্রতিহারীরা, মানে লোহার বর্ম পরে আছে। এবং প্রতিহারী মানে হচ্ছে যারা প্রতিহার করে, অর্থাৎ প্রহরীরা বর্ম পরে রয়েছে, তারা হাতে বর্ম নিয়ে রয়েছে, মানে শূল ধারণ করে আছে, তারা অস্ত্র নিয়ে রয়েছে। এবং তারা কি করছে, ওই যুবককে আটকানোর চেষ্টা করছে। এই যে দরিদ্র যুবক এসেছে দরজার সামনে, কিন্তু তারা সকলে মিলেও ওই নিরস্ত্র যুবককে আটকাতে পারছে না, কারণ সে জোরে জোরে হাত পা চালনা করছে। এই যে বলছে যে হস্তপদ সঞ্চালন করছে, এত হাত পা নাড়ছে যে ওকে আটকাতে পারছে না। কিন্তু একজন মানুষ 4-5 জনের সঙ্গে কতক্ষণই বা পেরে উঠবে? কিছুক্ষণ পরে তাকে মাটিতে ফেলে দিয়ে দ্বাররক্ষীরা তাকে বেঁধে ফেলল। মকরকেতু রাজাকে এসে খবর দিলেন। শুনে রাজা হুকুম করলেন, কি চায় লোকটা, তাকে এখানে নিয়ে এসো। মকরকেতু এসে সমস্ত ঘটনা রাজাকে বললেন এবং মকরকেতুকে রাজা বলল যে এখানে নিয়ে এসো, কি চায় লোকটা
জিজ্ঞাসা করলো। তখন দুজন প্রতিহারী লোকটিকে নিয়ে রাজার সম্মুখে হাজির হলো। রাজা তার চেহারা আর বেশভূষা দেখে আশ্চর্যান্বিত হয়ে গেলেন। দুজন নিয়ে আসলো এবং রাজা তার বেশভূষা, তার চেহারা দেখে অবাক হয়ে গেল। তার মাথায় হুশনিশ নেই, মানে মাথায় পাগড়ি নেই, হাতে কোনো অস্ত্র নেই, পরিধানে নিখুঁত বস্ত্র নেই, মানে পরিধানে যে একদম দরিদ্র যেরকম পোশাক পরে সেই রকমই, তার নিখুঁত কোনো বস্ত্র নেই। রক্ষীদের সঙ্গে লড়াই করতে গিয়ে ছিঁড়ে গেছে, সর্বাঙ্গে ধুলো, কিন্তু তবু ছিন্ন আর ধুলির আভরণের ভিতর দিয়েও অপরূপ সুঠাম দেহ প্রভাব প্রকাশ পাচ্ছে। হ্যাঁ, তাদের রক্ষীদের সঙ্গে মারামারি করতে গিয়ে ওর দেহে যে বস্ত্র ছিল তা ছিঁড়ে গেছে, কিন্তু তা হলেও দেখা যাচ্ছে যে মানে ওই যে দেখা যাচ্ছে ধুলির মধ্যে ছিন্ন আবরণ, ছিন্ন বস্ত্র, তার মধ্যে দিয়েও তার সুঠাম যে চেহারা সেটাই প্রকাশিত হচ্ছে। দেহ রোগাও নয়, মোটাও নয়, পেশিগুলো প্রতি অঙ্গ সঞ্চালনে সাপের মতো খেলে বেড়াচ্ছে। মাথায় কোঁকড়া চুল কাঁধ পর্যন্ত এসে পড়েছে। গায়ের রং নতুন কচি ঘাসের মতো শ্যাম, মুখে একটা খামখেয়ালি বেপরোয়া ভাব। তাহলে দেহ খুব একটা মোটাও না, দেহ খুব রোগাও নয়, এবং পেশিগুলো মানে হাতের যে তার পেশি সেইগুলো প্রতি অঙ্গ সঞ্চালনে সাপের মতো খেলে বেড়াচ্ছে। মানে তার পেশিগুলো যেন মনে হচ্ছে সে যত অঙ্গ সঞ্চালন করছে, হাত পা নাড়ছে, তত যেন সাপের মতো খেলে যাচ্ছে তার পেশিগুলো। মাথায় কোঁকড়া চুল কাঁধ পর্যন্ত রয়েছে, এবং গায়ের রংটা কিরকম না কচি ঘাসের মতো শ্যাম বর্ণের। মুখে একটা খামখেয়ালি বেপরোয়া ভাব। রাজা জিজ্ঞাসা করলেন, তুমি কে? তোমার দেশ কোথায়? বন্দী একবার রাজার দিকে চাইলে, তারপরে রাজকন্যার দিকে চাইলো, তারপরে বললে, আমি এ রাজ্যের আগন্তুক, আমার দেশ বঙ্গ। আমার দেশ বঙ্গ। হ্যাঁ, বলে আমি এই দেশে। রাজা যখন জিজ্ঞাসা করলেন, তুমি কে, তুমি কোন দেশ থেকে এসেছো, তখন বলল সেই দরিদ্র লোকটি যে আমি হচ্ছে একজন আগন্তুক, এই দেশে প্রথম এসেছি, আমি বঙ্গদেশ থেকে এসেছি। রাজা বললেন, বঙ্গদেশের নাম শুনেছি বটে, আর্যাবর্তের পূর্ব সীমান্তে এই রাজ্য। শুনেছি সে দেশের লোকেরা পাখির ভাষায় কথা বলে। মানে রাজা বললেন, হ্যাঁ, এই রাজ্যের আমি নাম শুনেছি, এবং সেই রাজ্যের লোকেরা একদম পাখির মতো, কোকিলের মতো মানে কণ্ঠ, মানে তাদের ভাষাটা এত মধুর, পাখির ভাষার সঙ্গে তুলনা করছেন রাজা। বলছে পাখির মতো ভাষায় কথা বলে। বন্দী গম্ভীরভাবে বললেন, মহারাজ ঠিক ধরেছেন, বঙ্গদেশের লোক কোকিলের ভাষায় কথা বলে, এত মধুর ভাষা পৃথিবীতে আর নেই। মানে বাংলা ভাষার এখানে গুণগান করছে রাজা এবং বন্দী দুজনেই, এবং সে বলছে হ্যাঁ, বাংলাদেশের লোকেরা কোকিলের মতো সুমিষ্ট ভাষায় কথা বলে। রাজা উত্তর শুনে ভারী আশ্চর্যান্বিত হলেন, একটু খুশিও হলেন। প্রতিহারীদের বললেন, বাঁধন খুলে দাও। তা ওর কথাবার্তা শুনে রাজা খুশি হয়ে বাঁধন খুলে দিতে বললেন প্রতিহারীদের, মানে প্রহরীদের। বন্ধন মুক্ত হয়ে যখন সে সোজা হয়ে দাঁড়ালো, তখন এই ছিন্নবেশ বিদেশি যুবার চেহারা দেখে কুমারী সুমিত্রার তীব্রোজ্জ্বল চোখ দুটি ক্ষণকালের জন্য নত হয়ে পড়ল। তিনি উত্তরীয়টি ভালো করে গায়ে জড়িয়ে নিলেন। তখন ওই যে ছিন্নবেশী যে যুবক যখন উঠে দাঁড়ালো, তখন তাকে দেখে সুমিত্রার চোখটা নিচু হয়ে গেল, মাথা নত হয়ে গেল, এবং তিনি ওড়নাটা খুব ভালো করে জড়িয়ে নিলেন। রাজা বললেন, বিদেশী, তুমি বহু দূর থেকে এসেছো, তোমার বস্ত্র ছিন্ন দেখছি, তুমি কি অর্থ চাও? হ্যাঁ, বলছে তুমি কি অর্থ চাও? তোমার তো জামা কাপড় সব ছিন্ন হয়ে গেছে, তুমি এত দূর দেশ থেকে এসেছো। বিদেশী হাসলো, বললে, না মহারাজ, আমি অর্থ চাই না, অর্থের আমার প্রয়োজন নেই, আমি অন্য এক মহার্ঘ রত্নের সন্ধানে এই রাজ্যে এসেছি। বললো, না, আমার কোনো অর্থ চাই না, আমার এক মহান অর্ঘ্য চাই। মহান অর্ঘ্য মানে হচ্ছে মহামূল্যবান এক বস্তু, বা মহামূল্যবান কোন ব্যক্তি বা বস্তু, যাই হোক, সেই জিনিসটা আমার চাই। বিস্মিত রাজা জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি, পরিচয় কি? বিদেশী বলল, আমার নাম চণ্ড, আমি তালিবন শ্যাম
সমুদ্র মেঘলা বঙ্গভূমির একজন অজ্ঞ সন্তান, এইটুকুই আমার পরিচয় বলে ধরে নিতে পারেন। তা বলছে আমার নাম হলো চন্ড, আমি তালি বন শ্যাম, সমুদ্র মেঘলা অর্থাৎ তাল বন ঘেরা সবুজ যে বঙ্গভূমি এবং সমুদ্র ঘেরা, সমুদ্র মেঘলা এবং সমুদ্র দিয়ে ঘেরা তালবন বেষ্টিত এই বঙ্গভূমির আমি এক অজ্ঞ সন্তান, এটাই হলো আমার পরিচয়। রাজা বললেন ভালো, এখন জোর করে আমার সভায় ঢুকতে চেয়েছিলে কেন, তার কারণ বলো। চন্ড বললে মহারাজ আপনার রাজ্যে প্রবেশ করে শুনলাম যে কুমারী সুমিত্রা বীর্য শুল্কা হতে চান, তাই আমি নিজের বীর্যের পরীক্ষা দিয়ে তাকে লাভ করতে এসেছি বলে পূর্ণ দৃষ্টিতে সুমিত্রার দিকে তাকালো। তখন সেই বন্দী বলল বা সেই যুবকটি বলল যে আমি শুনেছি যে আপনার মেয়ে বীর্য শুল্কা হতে চায়, তো আমি সেই পরীক্ষা দিতে এখানে এসেছি বলে সুমিত্রার দিকে তাকালো। শুনে কুমারীর মুখ লাল হয়ে উঠল, মন তার ক্ষণকালের জন্য বিদেশীর প্রতি কোমল হয়েছিল, আবার কঠিন হয়ে উঠল। একজন সামান্য লোক তাকে লাভ করবার দুরাশা রাখে। কিছুক্ষণের জন্য তার মনটা একটু ওই লোকটির প্রতি নরম হয়েছিল, কিন্তু আবার কঠিন হয়ে গেল। কেন না, সে ভাবলো যে একটা সামান্য লোক এসে তাকে আশা করছে, মানে এটা তো তার কাছে একটা দুরাশা, এবং সেই দুরাশা কিভাবে করছে, মানে দুরন্ত আশা, যেটা সেই আশা, মানে কত বড় বড় রাজকুমার রাজপুত্রেরা বা রাজারা এসেছিল তার পানি প্রার্থী হয়ে, সেই তাদের সে ফিরিয়ে দিয়েছে, কিন্তু এখন একটা সামান্য লোক এসেছে তাকে, সেই জন্যই সে তার দুরাশা বলে মনে হচ্ছে। সঙ্গে সঙ্গে তার মনে পড়লো যে ভারতবর্ষের সকল রাজ্য থেকেই রাজা বা রাজপুত্র তার পানি প্রার্থী হয়ে এসেছে, তো বঙ্গদেশ থেকে কেউ আসে, বঙ্গদেশ থেকে কেউ আসেনি। বঙ্গদেশের রাজপুত্রেরা কি এতই দর্পিত যে নিজেরা না এসে একজন ভিক্ষুককে তার পানি প্রার্থী করে পাঠিয়েছেন? অপমানে তার দু চোখ জ্বলে উঠল। তখন তিনি অত্যন্ত অপমানিত বোধ করলেন। কেন না, বঙ্গদেশ থেকে অনেক দেশ থেকে এসেছে কিন্তু সুমিত্রার পানি প্রার্থী হয়ে, কিন্তু বঙ্গদেশ থেকে কেউ আসেনি। তিনি ভাবলেন যে বঙ্গদেশের যে রাজপুত্রেরা তারা কি এতটাই দর্পিত, মানে এতটাই গর্বিত যে সামান্য একজন ভিক্ষুককে পাঠিয়ে দিয়েছে তার প্রাণী প্রার্থী হয়ে। সভাসদরাও চন্ডের এই অদ্ভুত স্পর্ধা দেখে মুহূর্তের জন্য স্তম্ভিত হয়ে গিয়েছিল। তারপর সকলের সমবেত অট্টহাস্যের সভা ভরে গেল, মানে সকলে মিলে হো হো করে কৌতুক করে হাসতে লাগলো। রাজা রুদ্রপ্রতাপ কিন্তু হাসলেন না, তার তিনি আরক্ত চোখে মকরকেতুকে আঙুল দেখিয়ে বললেন এটাকে সবার বাইরে নিক্ষেপ করো। তিনি মকরকেতুর দিকে আঙুল তুলে বললেন যে এটাকে সবার বাইরে নিক্ষেপ করো, মানে ফেলে দিয়ে এসো। আরক্ত চোখে মানে রক্ত চক্ষুতে। সবাই হাসলো কিন্তু রাজা হাসলো না। মকরকেতু সবচেয়ে বেশি জোরে হাসছিলেন, হাসির ধাক্কায় তার বিরাট দেহ দুলে দুলে উঠছিল। তিনি হাসতে হাসতে চন্ডকে সবার বাইরে নিক্ষেপ করতে অগ্রসর হলেন, কিন্তু তার গায়ে হাত দিতে না দিতেই এক অদ্ভুত ব্যাপার ঘটলো। তা মকরকেতু তখন হাসছিল এবং হাসির চোটে তার শরীর দুলে দুলে উঠছিল। সে তখন তাড়াতাড়ি করে অগ্রসর হলো ওকে ফেলে দেওয়ার জন্য, রাজার আদেশ পালন করবার জন্য, কিন্তু তখনই এক আশ্চর্য ঘটনা ঘটলো। চন্ড দুই হাতে মকরকেতুর কোমর ধরে তাকে মাথার ঊর্ধ্বে তুলে অবলীলাক্রমে গবাক্ষের পথে নিচে ফেলে দিয়ে রাজার সম্মুখে ফিরে এসে বললেন মহারাজ আপনার আজ্ঞা পালিত হয়েছে। তাহলে যেহেতু মকরকেতুর দিকে আঙুল তুলে বলেছিল যে এটাকে বাইরে নিক্ষেপ করো, রাজা বলেছিলেন মকরকেতুকে যে চন্ডকে বাইরে ফেলতে, কিন্তু চন্ডই উল্টে মকরকেতুকে কোমর ধরে একেবারে গবাক্ষ মানে জানলা দিয়ে একদম বাইরে ফেলে দিয়ে বলল যে আপনার আদেশ আমি পালন করেছি। মানে এখানে একটা রসিকতা করেছে, যেহেতু মানে মকরকেতুর দিকে আঙুল তুলে বলেছে সেই জন্য যুবক একটা রসিকতা করেছে। সভা নির্বাক, মানে সবার লোকেরা আর কেউ কোনো কথাই বলতে পারছে না। রুদ্রপ্রতাপের মুখেও কথা নেই। চন্ড এমন ভাবে এসে দাঁড়িয়ে আছে যেন সে বিশেষ কিছুই করেনি, এরকম সে রোজই করে থাকে। চন্ড এরকম ভাবে দাঁড়িয়ে রইল যেন সেরকম বিশেষ কিছু কাজ করে না। অবলীলাক্রমে মানে হচ্ছে খুব সহজেই এই কাজটা সে করে ফেলেছে। আর
এরকম কাজ সে যেন রোজই করে। সকলে ভাবছে কি আশ্চর্য ব্যাপার, মকর কেতুকে যে ব্যক্তি একটা তুলোর বস্তার মতো তুলে ফেলে দিতে পারে, তার গায়ে কি অসীম শক্তি। সবাশুদ্ধ লোক বিস্ফারিত চোখে চণ্ডের মুখের পানে চেয়ে রইল। মানে সকলে ভাবছে যে চণ্ডর গায়ে কত অসীম ক্ষমতা, যে মকর কেতুর মতো এত বিশাল দেহ একজন মানুষকে সহজেই ফেলে দিচ্ছে। সকলে তখন বিস্ফারিত চোখে মানে বড় বড় চোখে চণ্ডের দিকে চেয়ে রইল। এতক্ষণে সুমিত্রা কথা বললেন। নিস্তব্ধ সভাগৃহে তার কণ্ঠস্বর বীণার মতো বেজে উঠল। বীণা তোমরা জানো দেবী সরস্বতীর হাতে থাকে একটা বাদ্যযন্ত্র, সেটার সঙ্গে সুমিত্রার কণ্ঠস্বরকে তুলনা করা হচ্ছে। বীণা বাজলে যেরকম সুন্দর একটা মানে শব্দ হয়, এখানে যেন সুমিত্রার কণ্ঠস্বর তেমনই ভাবে বাজছে। ঈষৎ ভ্রু ভঙ্গি করে তিনি মানে ভ্রু কুঁচকে কিছুটা ধীরে ধীরে বললেন, বিদেশী তোমার দেশে কি রাজা নেই? চণ্ড বললেন, রাজা আছেন বই কি রাজকুমারী, তার প্রতাপে প্রাগ জ্যোতিষ থেকে কৌশল পর্যন্ত কম্পমান। বলে হ্যাঁ, আমাদের ইয়েতে অবশ্যই রাজা আছে এবং বিভিন্ন মানে তার যে বীরত্ব, সেই বীরত্বে অনেক বেশি দেশের রাজারাই কম্পমান, কাঁপে আর কি তার ভয়। সুমিত্রা বললেন, বটে, তবে তিনি কি প্রবীণ? চণ্ড বলে, হ্যাঁ তিনি প্রবীণ। সুমিত্রা প্রশ্ন করলেন, তার কি পুত্র আছে? চণ্ড মৃদু হাসল, আছে, শুনেছি যুবক ভট্টারক পরম রসিক, তবে তিনি পিতার মতো বীর কিনা বলতে পারি না। মানে যুবকের নাম হলো ভট্টারক এবং তিনি হচ্ছেন খুব কৌতুক প্রিয়। রসিক মানে তিনি খুব মজা করতে কৌতুক করতে ভালোবাসেন। তিনি পিতার মতো বীর কিনা সে কথা আমি বলতে পারবো না। সুমিত্রার কণ্ঠের চাপা শ্লেষ এতক্ষণে স্ফুরিত হয়ে উঠল। হ্যাঁ, তার মানে একটা গলার মধ্যে একটা বিদ্রুপ ছিল, সেটা যেন বেরিয়ে উঠলো। তিনি তীক্ষ্ণ হাসি এসে বললেন, তাই বুঝি তোমাদের রসিক যুবরাজ একজন মল্লকে তার প্রতিনিধি করে পাঠিয়েছেন? মানে তিনি এতটাই রসিক যে যার জন্য একজন মল্লকে, মানে মল্ল মানে হচ্ছে একজন যোদ্ধাকে তোমার তার প্রতিনিধি হিসেবে একজন যোদ্ধাকে পাঠিয়ে দিয়েছে। যেহেতু তুলে ফেলে দিল সেই জন্য ওকে সবাই যোদ্ধা ভেবেছে, হচ্ছে বা কোনো একজন বীরকে পাঠিয়ে দিয়েছে। চণ্ড মাথা নেড়ে বললেন, না আমি স্বেচ্ছায় এসেছি। বলল, না আমি নিজের ইচ্ছাতেই এসেছি, তাছাড়া আমি মল্ল নই, আমার দেশের সকলেই আমার চেয়ে বেশি বলবান, তাই আমি লজ্জায় দেশ ছেড়ে চলে এসেছি। এই বলে কপট লজ্জায় মাথা নিচু করলে। তা বলছে যে আমাকে কেউ পাঠায়নি, রাজকুমারও আমাকে পাঠায়নি, আমি নিজের ইচ্ছায় এসেছি, আমাদের দেশে আমার থেকে সকলেই বেশি বলবান, তাই আমি ওই দেশ ছেড়ে লজ্জায় চলে এসেছি। এই বলে কপট লজ্জা মানে একটা ছলনা করা আর কি। হ্যাঁ, তো সেই ছলনা লজ্জায় যেন মাথা নিচু করছে, যেন খুবই লজ্জা পেয়ে গেছে। কুমারী সুমিত্রা অধর দংশন করলেন। অধর মানে ঠোঁট, এবং সেই ঠোঁটটাকে দংশন করা মানে কামড়ানো, মানে একটা চিন্তা করতে করতে অনেক সময় লোকে অধর দংশন করে চিন্তা করে, সেই রকমই চিন্তা করতে লাগলো। এই লোকটার সঙ্গে কথাতেও পারবার জন্যে, মানে এই লোকটা এত কথাতেও মানে পারদর্শী যে রাজকুমারী তার সঙ্গে কথাতেও পেরে উঠছে না। যে ব্যক্তি এইমাত্র মহাকায় মকর কেতুকে জানলা দিয়ে গলিয়ে ফেলে দিয়েছে, তার মুখে এই কথা পরিহাস ছাড়া আর কিছুই নয়। তাহলে বলছে যে ব্যক্তি এইরকম একজন মকর কেতুর মতো বীরকে জানলা দিয়ে ফেলে দিয়েছে, তার মুখে তো এই ধরনের কথা শুধুমাত্র একটা পরিহাস মানে কৌতুক আর কি। হ্যাঁ, কুমারী অল্পকাল চিন্তা করে বললেন, ভালো, তুমি মল্ল হও বা না হও, ভার উত্তোলন করতে পারো বটে, কিন্তু তুমি মানে ওজন তুলতে পারো, ভার উত্তোলন করতে পারো। আমি প্রতিজ্ঞা করেছি 3টে পরীক্ষায় যে উত্তীর্ণ হতে পারবে তাকেই আমি বরমাল্য দেব, তা সে পামরি হোক আর চণ্ডালী হোক। তা আমি তো প্রতিজ্ঞা করেছি যে 3টে পরীক্ষায় যে উত্তীর্ণ হবে তাকেই আমি বরমাল্য দেব, সে যে সম্প্রদায়ের লোক হোক না কেন। কিন্তু ভার উত্তোলন করাই বাহুবলের প্রমাণ নয়, কিন্তু শুধু যে ভার তোলা সেটাও কিন্তু বাহুবলের একমাত্র প্রমাণ নয়। উষ্ট্র ভার বহন করতে পারে, তুমি বাহুবলের আর কি প্রমাণ দিতে পারো? মানে একটা উটও কিন্তু অনেক মালপত্র বয়, তাহলে সে যে তাকে বিশাল বলবান সেটা তো আমি বলতে পারি না। তাহলে তুমি বাহুবলে মানে তুমি
তোমার গায়ের জোরে আর কি কি প্রমাণ দিতে পারো। চন্ড বললে মানুষের যা সাধ্য আমিও তাই পারি, যে একটা মানুষ যা যা করতে পারে আমিও তাই করতে পারি। পারো? বেশ, আমার এই মুঠির মধ্যে একটা মুক্তা আছে, মুঠি খুলে মুক্তাটি নিতে পারো? এই বলে সুমিত্রা মৃণালের মতো ডান হাতখানি বাড়িয়ে দিলেন। তা বলছে যে ঠিক আছে, আমার হাতের মধ্যে একটা মুঠির মধ্যে আমার একটা মুক্ত আছে, তুমি আমার হাতের মুঠিটা খুলে মুক্তটা নিতে পারবে? অনেক রাজপুত্রই রাজদুহিতার মুঠি খুলতে না পেরে লজ্জায় দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন। চন্ড তার সামনে গিয়ে দাঁড়ালো, ক্ষুব্ধ স্বরে বলল, রাজকুমারী, এ পুরুষের উপযুক্ত পরীক্ষা নয়, আমাকে অকারণে লজ্জা দিচ্ছেন কেন? এই বলে সে বাঁ হাতে দুটি আঙুল দিয়ে রাজকুমারীর মুঠি দুই দিক চেপে ধরলে। রাজকুমারী এই একবার শিউরে উঠলেন, তারপরে তার মুঠি আস্তে আস্তে খুলে গেল। তা চন্ড বলছে যে রাজকুমারী, আপনি যে কাজটা আমায় করতে বলছেন, যে আপনার মুঠি খুলে মুক্ত বার করা, সেটা তো একটা পুরুষের কাজ নয়। একটা পুরুষের যে বীর পুরুষ, একজন মহিলার মুঠো খুলে তার থেকে মুক্ত বার করবে, তো সেটা তো একটা লজ্জাজনক কাজ বলে চন্ডর মনে হয়েছে। তাই বলছে যে এটা কোনো পুরুষের উপযুক্ত কাজ নয়। এই বলে সে তার ডান হাতও ব্যবহার করলো না, বাঁ হাত দিয়েই রাজকুমারের মুঠিটাকে এমন কৌশলে চেপে দুপাশ দিয়ে চাপলো যে মুঠিটা আস্তে আস্তে খুলেই গেল রাজকুমারীর। কিন্তু এই মুঠি খোলার জন্যই কিন্তু অনেক রাজপুত্রেরা পরাজিত হয়ে ফিরে গিয়েছিল। তো রাজকুমারী তখন শিউরে উঠলেন এবং তার মুঠি খুলে গেল। মুক্তাটি হাত দিয়ে তুলে নিয়ে চন্ড বললে, আজ থেকে এই মুক্তাটি আমার কর্ণের ভূষণ হলো, আমার কানের দুল আর কি, আজ থেকে আমার কানের দুল হিসেবে আমি এই মুক্তাটা পরবো। রাজকুমারীর মুখ বিবর্ণ হয়ে গেল। তিনি কিছুক্ষণ বিহ্বল চোখে নিজের পানে চেয়ে রইলেন। তারপর উঠে দাঁড়িয়ে অবরুদ্ধ স্বরে বললেন, প্রথম পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছ, বাকি দুই পরীক্ষা আজ অপরাহ্নে হবে। এই বলে তিনি দ্রুত পদে সভা ছেড়ে চলে গেলেন। রাজকুমারীর মুখ একেবারে বর্ণহীন হয়ে গেছে। তিনি কিছুক্ষণ ভাবলেন, তারপরে বললেন যে প্রথম পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়ে গেছো, 3টে পরীক্ষার মধ্যে একটা পরীক্ষায় তুমি জয়ী হয়েছ, এবং এরপরে 2টো পরীক্ষা আজকে বিকেলে অপরাহ্নে হবে। এই বলে তিনি সভা ছেড়ে চলে গেলেন। আচ্ছা, এই গল্পটা যেহেতু খুব বড়, সেই জন্য আজকে এই ভিডিওটা এই পর্যন্তই থাক। হ্যাঁ, আর পরের যে ভিডিও নিয়ে আসবো সেখানে আমি পরের অংশটা আলোচনা করব। আইসিএসসি এবং আইএসসি বোর্ডের বাংলা বিষয়ে যে কোনো রকম সাহায্য পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে তোমরা ফলো করো, ভালো লাগলে লাইক দিও, আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তোমরা যত বেশি সাবস্ক্রাইব করবে আমি তত বেশি মোটিভেটেড হব, আর যত আমি ভিডিও ছাড়বো তোমাদেরই কাজে তত সুবিধা হবে। যাই হোক, তোমরা সকলে খুব ভালো থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে।